আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আগের দিন আমরা পার্ট 1 ক্লাসে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপের পার্ট 1 ক্লাসে আমরা পড়েছিলাম কি যে বহির্জাত প্রক্রিয়া কি, তার সংজ্ঞা কি, অবরোহণ আরোহণ কি, আন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য কি। তো আজকে সেই চ্যাপ্টারটার পার্ট 2 ক্লাসে আমরা আলোচনা করব আজকের নদী নিয়ে। কি নিয়ে? নদী। তো প্রথমেই আমরা জেনে নেব যে নদী কাকে বলে। নদী কাকে বলে, নদীটা কি বা নদী কাকে বলে। নদী হলো এমন একটা জলধারা, মানে প্রাকৃতিক জলধারা, যা কি বৃষ্টির জলে বা তুষার করা জলে দ্বারা সৃষ্টি হবে এবং কি যার একটা উৎসস্থান থাকবে, একটা মিলনস্থান থাকবে। মানে তাহলে যদি আমি সংজ্ঞা আকার করে বললে কি হবে, নদী হলো এমন একটি প্রাকৃতিক জলধারা যা বৃষ্টির জলে বা তুষার করা জলের দ্বারা ভূমির ঢাল বরাবর একটা উৎসস্থান থেকে একটা মিলনস্থান পর্যন্ত বাহিত হবে, যে জলধারা তাকে বলা হবে হলো নদী। তাহলে কি, যদি আমরা ধরে নিই এখানে একটা ভূমিরূপ আছে, এইটা যদি উৎসস্থান হয়, এখানে বৃষ্টির জল বা তুষার করা জলের দ্বারা যে জলধারা প্রবাহিত হয়ে একটা মিলন স্থান থাকবে, মানে উৎসস্থান থেকে একটা যে জলধারা একটা মিলন স্থান পর্যন্ত ভূমির ঢাল বরাবর প্রবাহিত হবে তাকে বলা হবে নদী। মানে যে প্রাকৃতিক জলধারা বৃষ্টির জল বা তুষার করা জলের দ্বারা ভূমির ঢাল বরাবর একটা মিলন স্থানে গিয়ে মিলিত হবে, তখন তাকে বলা হবে নদী। আমাদের পরবর্তী বিষয় যেটা আমরা জানবো সেটা হলো এই যে নদী, এই নদীটা তার চলার পথে 3 প্রকার গতিপথ দ্বারা এগিয়ে চলে। একটা কি উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, 2 নম্বর কি মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর 3 নম্বর হলো নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। তাহলে যে একটা নদী উৎস স্থান থেকে মিলন স্থান পর্যন্ত কটি গতিকে লক্ষ্য, মানে কটি জীবন চক্র দ্বারা চলবে? 3টি। কটি? 3টি। উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। মানুষের যদি আমরা জীবনচক্র ধরে নিই, একটা মানুষের জীবনচক্রে যেমন আমরা 3টে দশা লক্ষ্য করতে পারি, যেমন কি শৈশবকাল, তারপরে কি যৌবনকাল এবং সবশেষে বার্ধক্যকাল, তেমনি নদীরও 3টে গতি আমরা লক্ষ্য করতে পারি। একটা কি উচ্চগতি, 1 নম্বর উচ্চগতি, 2 নম্বর কি মধ্যগতি আর 3 নম্বর হলো নিম্নগতি। উচ্চগতির সংজ্ঞা যদি আমরা বলি যে উচ্চগতি কাকে বলে, তাহলে আমরা দেখবো যে উৎস থেকে নদী, এই যে যদি এখান থেকে যদি নদীতে উৎপত্তি হয়, উৎস থেকে যতটা অঞ্চল নদী পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, উৎস থেকে যতটা অঞ্চল নদী পার্বত্য প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই অঞ্চলটাকে বলা হবে উচ্চগতি। উৎস থেকে কি হবে? উৎস থেকে যতটা অঞ্চল কি পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন তাকে বলা হবে নদীর উচ্চগতি। এরপরে কি মধ্যগতি। পার্বত্য প্রবাহের পরে নদী যখন ঢাল কমে যাবে, নদী যতটা অঞ্চল কি পার্বত্য প্রবাহের পরে কি নদী যখন ঢালটা কমে যাবে এবং সমভূমিতে নেমে আসবে, তখন নদীর ওই প্রবাহকে বলা হবে হলো মধ্যগতি বা সমভূমি প্রবাহ। কি আরেকবার বলি, যে পার্বত্য প্রবাহের পরবর্তীতে নদী যখন ঢাল কমে যাবে এবং যখন নদী সমভূমিতে প্রবাহিত হবে, সেই প্রবাহ মাত্রাকে বলা হবে কি মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এরপর থেকে সমভূমি প্রবাহের পরবর্তীতে নদী যখন কি নদীর একদম বহন ক্ষমতা প্রায় কমে যাবে, সঞ্চয় মাত্রা বেড়ে যাবে এবং মোহনার দিকে নদী কি করবে? এগিয়ে যাবে ক্রমশ, তখন তাকে বলা হবে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। তাহলে 3টে গতিকে কি জানলাম আমরা? উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, 2 কি মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর 3 নম্বর হলো নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। এবার আমরা উচ্চগতি বা পার্বত্য প্রবাহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কি বৈশিষ্ট্য সম্পর্কে? এই গতিতে কোন কোন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি বা কোন কোন বৈশিষ্ট্য উচ্চগতিতে আমরা কোন একটা নদীর হতে পারে। প্রথমত কি, এই গতিতে নদীর নিম্নক্ষয় অধিক হবে। 1 নম্বর যদি পয়েন্ট করা হয় তাহলে কি হবে? উচ্চগতিতে কি নদীর নিম্নক্ষয় অধিক হবে। 2 নম্বর কি, এই গতিতে কি ক্ষয়ের মাত্রা তীব্রতর হবে। এই গতিতে কি হবে? ক্ষয়ের মাত্রা তীব্রতর হবে। 3 নম্বর কি, ভূমির ঢাল
এই গতিতে অনেক থাকবে। ভূমির ঢাল বেশি হওয়ার কারণে এই নদীতে কি জলবিদ্যুৎ খরস্রোতা হবে নদীটা, এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনও করা যেতে পারে। যদি পরীক্ষা এরকম আসতে পারে যে কোন গতিতে নদীর জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনুকূল, তখন বলতে হবে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে। এবার 4 নম্বর যেটা একটা পয়েন্ট করা হয় যে নৌ চলাচলের জন্য কি এই গতি গুরুত্বপূর্ণ? না, এটা হলো কোনো মতেই নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ না, কেননা এখানে ভূমির ঢাল কি থাকবে বেশি। তাহলে আমরা 4টে পয়েন্ট কী কী পেলাম? 1 নম্বর, নদীর ক্ষয়ের মাত্রা হবে বেশি, ঢাল বেশি হওয়ার কারণে নদীর কি করবে, নিম্নক্ষয় বেশি করবে 2 নম্বর। 3 নম্বর কি, এই নদীর প্রবাহে কি খরস্রোত থাকবে, ক্ষয়ের মাত্রা বেশি হবে। এবং 4 নম্বর কি, এই নদীতে কখনোই নৌ চলাচলের জন্য অনুকূল না। এবং ভূমিরূপ, এই উচ্চ গতি প্রবাহে কোন কোন ভূমিরূপগুলো আমরা লক্ষ্য করতে পারবো? ভি আকৃতির ভূমিরূপ লক্ষ্য করব, আই আকৃতির ভূমিরূপ লক্ষ্য করব, মন্তকূপ লক্ষ্য করব, প্রভৃতি ভূমিরূপ আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এবার আমরা চলে আসবো মধ্যগতি প্রবাহ। মধ্যগতি প্রবাহে দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে, যেখানে ঢাল কমে গেল, নদীর ঢালটা যে গতিতে নদী প্রবাহিত হচ্ছিল তার ঢালের মাত্রা কি কমে গেছে। তাহলে এখানে প্রথমেই হবে যে এই ক্ষেত্রে পার্শ্বক্ষয়, 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে, নদীর নিম্নক্ষয় না করে পার্শ্বক্ষয় পরিমাণ কি হবে, এক্ষেত্রে বেশি হবে। পার্শ্বক্ষয় পরিমাণ কি হবে, বেশি হবে। 2 নম্বর কি, নদীর বহন ক্ষমতা তীব্রতর হবে, নদীর বহন ক্ষমতা কি হবে, এই গতিতে বেড়ে যাবে। 3 নম্বর পয়েন্ট কি হবে, এই গতি অনুকূল, কি নৌ পরিবহনের জন্য এই গতি কি অনুকূল। তাহলে মধ্যগতিতে কি নৌ পরিবহনের জন্য অনুকূল। এবং যদি এখানে বলি কোন কোন ভূমিরূপ এখানে লক্ষ্য করা যাবে, তাহলে মধ্যগতি প্রবাহে অশ্বক্ষাকৃতি হ্রদ লক্ষ্য করা যাবে, অশ্বক্ষাকৃতি হ্রদ লক্ষ্য করা যাবে। আর কি এই গতিতে আর কি মিয়েন্ডার লক্ষ্য করা যাবে, প্রভৃতি ভূমিরূপ এই মধ্যগতিতে আমরা লক্ষ্য করতে পারবো। এরপর আমরা নিম্নগতিতে আসবো বৈশিষ্ট্যে। নিম্নগতিতে কি ক্ষয়ের মাত্রা একদম কমে যাবে, ক্ষয়ের মাত্রা কি হবে, কমে যাবে। আর এই গতিতে কি হবে, সঞ্চয়ের মাত্রা 2 নম্বর বৈশিষ্ট্যতে সঞ্চয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ থেকে বলে সঞ্চয় মাত্রা সব থেকে বেশি হবে নিম্নগতি প্রবাহে, সঞ্চয় মাত্রা কি হবে, সব থেকে বেশি হবে এই নিম্নগতি প্রবাহে। এবং এই গতিতে কোন কোন ভূমিরূপ লক্ষ্য করা যায়, এই ক্ষেত্রে বদ্বীপ লক্ষ্য করা যাবে, স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যাবে, প্লাবন ভূমি লক্ষ্য করা যাবে, প্রভৃতি এই নিম্নগতি প্রবাহে লক্ষ্য করা যাবে। এবার যদি আমরা একটা নদীর গতিপথ উদাহরণস্বরূপ বলি, তাহলে যদি আমরা ধরে নিই গঙ্গা নদীর সম্পর্কে, গঙ্গা নদীর যদি আমরা উৎসস্থল ধরি, তাহলে কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা, কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা। তাহলে গঙ্গা নদীর উৎস হলো কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে উৎপত্তি হলো। তাহলে এই যে গোমুখ নামক গুহা থেকে উৎপত্তি হলো, এর থেকে হরিদ্বার পর্যন্ত, কি হরিদ্বার পর্যন্ত, এই পর্যন্ত হলো গঙ্গার কি উচ্চগতি। তাহলে গঙ্গা নদীর উচ্চগতি কি, গোমুখ নামক গুহা থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে উৎপত্তি হয়ে হরিদ্বার পর্যন্ত যে এই যে চলার পথ, এইটা হলো কি গঙ্গা নদীর উচ্চগতি। এরপর এই যে হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত, কি হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত 900 যে কিমি পথ, এইটা হলো কি গঙ্গা নদীর মধ্যগতি। তাহলে উচ্চগতিতে কি ছিল, গোমুখ নামক গুহা থেকে মানে উৎসস্থান থেকে হরিদ্বার পর্যন্ত ছিল গঙ্গা নদীর উচ্চগতি। আর হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গ জেলার ধুলিয়ান পর্যন্ত কি হলো, এই যে 900 কিমি পথ, এটা হলো গঙ্গা নদীর মধ্যগতি। এরপরে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত এই যে পথটা, সেটা হলো গঙ্গা নদীর নিম্নগতি। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতিটা কি। নদীর চলার পথে নদীর যে গতিপথ, সেই গতিপথ 3টে, একটাকে উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি।
যেমনি যদি আমরা গঙ্গা নদী আলোচনা করি, গঙ্গা নদীর উচ্চগতি মধ্যগতি উদাহরণস্বরূপ, তা দেখবো যে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত যে পার্বত্য প্রবাহতা রয়েছে সেটা কি গঙ্গার উচ্চগতি। তারপর হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত এটা কি গঙ্গা নদীর মধ্যগতি। আর ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত যে চলাপথটা রয়েছে এটা হলো গঙ্গা নদীর কি নিম্নগতি। এরপরে যদি আমরা পরীক্ষায় অনেক সময় দিয়ে যে একটা আদর্শ নদীতে কটি গতিপথ লক্ষ্য করা যায়, বা একটা আদর্শ নদীর উদাহরণ দাও, তখন একটা আদর্শ নদীর উদাহরণ কি হবে? গঙ্গা নদী। কারণ গঙ্গা নদীতে তিনটে গতি আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। যেমন কি গোমুখ নামক গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত, এবং ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত। এই যে তিনটে গতি নদীর স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তার জন্য গঙ্গা নদী একটা আদর্শ নদী। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা আলোচনা করব যে নদীর বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে। এতক্ষণ আমরা জানলাম যে নদী কাকে বলে বা নদীর গতিপথ সম্পর্কে, অর্থাৎ নদীতে কোন কোন গতি লক্ষ্য করা যায় সেই সম্পর্কে। এখন আমরা জানব যে নদীর যে ক্ষয় করে এবং বহন করে কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নদী ক্ষয় করবে বা এবং নদী বহন করবে, সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন জানব। তো নদীর যে ক্ষয়কার্যের প্রক্রিয়া, নদী ক্ষয়কার্যের প্রক্রিয়াকে 5টা ধারা দিয়ে বা 5টা ধরন দ্বারা হয়ে থাকে নদীর ক্ষয়কার্য। কি কি? 1 কি জলপ্রবাহজনিত ক্ষয়, 2 অবঘর্ষ ক্ষয়, 3 ঘর্ষণ ক্ষয়, 4 দ্রবণ ক্ষয়, এবং 5 নম্বর হলো বুদবুদজনিত ক্ষয়। তার আরেকবার বলছি যে নদীর যে ক্ষয়কাজ করবে, আমরা এতক্ষণ বললাম যে উচ্চগতিতে নদী ক্ষয়কাজ করবে, মধ্যগতিতে এসে নদী কি করবে? পার্শ্বক্ষয় করবে, আর নিম্নগতিতে গিয়ে নদী সঞ্চয় করবে। এই যে নদীর ক্ষয় কার্য, এই ক্ষয় কার্যটা 5টা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন করে। একটা কি জলপ্রবাহজনিত ক্ষয়, 2 অবঘর্ষ ক্ষয়, 3 কি ঘর্ষণ ক্ষয়, 4 দ্রবণ ক্ষয়, আর 5 নম্বর হলো বুদবুদজনিত ক্ষয়। এবারে ওদিকে আমরা যদি জানি যে নদীর বহন কার্য কোন কোন প্রক্রিয়া দ্বারা করবে, তাহলে নদীর যদি বহন কার্য মানে বয়ে নিয়ে যাবে যে ক্ষয়জাত উপাদানগুলো, সেটা কি 4 প্রকার বা 4 ভাবে হতে পারে। এটা কি দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বহন, ভাসমান প্রক্রিয়ায় বহন, লম্ফদান প্রক্রিয়ায় বহন, আর কি আকর্ষণ দ্বারা বহন। তো আমরা আপাতত জানতে পারলাম যে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া 5টা আর বহন কার্যের প্রক্রিয়া হলো 4টে। এবার আমরা আলোচনা করব ক্ষয়কার্যের প্রথম প্রক্রিয়া, অর্থাৎ জলপ্রবাহজনিত ক্ষয়টা কি, মানে জলপ্রবাহজনিত ক্ষয় কিভাবে হয়ে থাকে সে সম্পর্কে। ধরে নাও এটা নদীর একটা গতিপথ, এখানে নরম শিলা আছে। নদীর জল যখন প্রবাহিত হবে, জল যখন নদীর বাহিত হবে, প্রচণ্ড কি হবে? স্রোত হবে, এবং এই নদীর যে গতিপথের যে কোমল শিলা, এই নদীর জলের স্রোতের কারণে কি হবে? ক্ষয় হয়ে যাবে অতিমাত্রায়। এবং এই যে কোমল শিলা, নদীর গতিপথের কোমল শিলা ক্ষয় হয়ে যাচ্ছে জলের দ্বারা, এইটাই হলো জলপ্রবাহজনিত ক্ষয়। কি নদীর গতিপথে জলের প্রবাহ মাত্রার জন্য যখন কি হবে? কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, কোমল শিলাগুলো কি হবে? ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা, এটা হলো কি জলপ্রবাহজনিত ক্ষয়। আশা করি বুঝতে পেরেছো জলপ্রবাহজনিত ক্ষয়টা কি। জলপ্রবাহজনিত ক্ষয়টা হলো কি, আরেকবার বলছি, নদীর গতিপথে যদি কোমল শিলা থাকে, জলপ্রবাহের মাত্রা তীব্র, মানে প্রবাহ মাত্রা তীব্রতর হওয়ার কারণে কি হবে? ওই যে নরম শিলাগুলো থাকবে, নরম বা কোমল শিলা, সেটা কি হবে? ক্ষয় হয়ে যাবে নদীর জলের তীব্রতার জন্য। এই প্রক্রিয়াটা সম্পন্ন করবে, তাকে বলা হবে জলপ্রবাহজনিত ক্ষয়। এবার আসি অবঘর্ষ ক্ষয় কি। এই যে আমরা বললাম নদীর গতিপথ কি উৎস থেকে শুরু করে একদম মোহনায় গিয়ে মিলিত হবে। এই যে উৎসস্থান থেকে নদীগুলো যাচ্ছে, বিভিন্ন প্রস্তরখণ্ড থাকবে বা বিভিন্ন নুড়ি থাকবে। এইগুলো যদি এই নদীর গর্ভকে ক্ষয় করে, যদি নদীর এই যে নদীর চলার পথের যে গর্ভটা আছে, একে যদি ক্ষয় করে, এই প্রস্তরখণ্ড ঘষে ঘষে, ধরে নাও যে এইখানে প্রস্তরখণ্ডটা ছিল বড় একটা পাথর, ঘষে ঘষে এইখানে ক্ষয় হয়েছে, এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে, এই পাথরখণ্ডটার জন্য এই জায়গাটা কি হয়েছে? ক্ষয় হয়ে গেছে। এই যে নুড়ি এবং প্রস্তরখণ্ড দ্বারা নদীর গর্ভে ক্ষয় হলো, এই প্রক্রিয়াটাকে বলা হবে অবঘর্ষ প্রক্রিয়া। তাহলে কি প্রস্তরখণ্ড বা নুড়ি দ্বারা যখন নদী গর্ভে বা নদীর পার্শ্ব দেশে ক্ষয় হয়ে যাবে, তখন তাকে বলা হবে হলো অবঘর্ষ প্রক্রিয়া বা অবঘর্ষ প্রক্রিয়া দ্বারা এই ক্ষয় হয়। এবার আসলাম ঘর্ষণ ক্ষয়। এই যে একটা বোল্ডার আছে,
পাশে আর একটা নুড়ি বোল্ডার আছে, পাথরের চাই আছে বা প্রস্তরখণ্ড আছে, এই দুটো যদি একটা আর একটার সঙ্গে ঠোকাঠুকি করে তাহলে কি হবে? ঠোকাঠুকি করবে এবং ঘর্ষণ হবে। এখানে ধরে নাও, ভালো করে তোমাকে আরেকবার দেখাই যে এইটা একটা কি পাথর, পাশে আর একটা পাথর আছে, এদিকে আর একটা পাথর আছে। এই পাথরগুলো যদি একটার একটার সঙ্গে ঠোকাঠুকি করে তাহলে ঠোকাঠুকি করলে কি হবে? ক্ষয় হবে। দুটো পাথর যদি এরকম ঠোকাঠুকি করে তাহলে কি হবে? দুটো পাথর ঠোকাঠুকি করলে কি হবে? ক্ষয় হয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা সম্পন্ন করলে কে বলা হবে? ঘর্ষণ। অর্থাৎ প্রস্তরখণ্ড বা নুড়িখণ্ড যখন একটা অপরের কি টোকাটুকির দ্বারা যে ক্ষয় সাধন করবে তাকেটাকে বলবে হলো ঘর্ষণ ক্ষয়। মানে একটা নুড়ি বা একটা প্রস্তরখণ্ড অপর প্রস্তরখণ্ডকে টোকাটুকি করলো, মানে ধাক্কা লাগলো, এই যে প্রক্রিয়াটা একে বলা হবে হলো ঘর্ষণ ক্ষয়। এবার আসলে আমরা দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় কি? তুমি ধরো চুনাপাথরযুক্ত অঞ্চল আছে, সেই অঞ্চলে জল পড়লো, নদীর জল গেল, তখন কি হবে? একটা বিক্রিয়া করবে এবং কি হবে? ক্ষয় হবে চুনজাত পদার্থটা। এই যে ক্ষয় হলো এই প্রক্রিয়াটাকে বলা হবে দ্রবণ ক্ষয়। মানে চুনাপাথরযুক্ত অঞ্চলে যদি নদীর জল প্রবেশ করে বা নদীর জল যায় তখন কি হবে? এখানে একটা বিক্রিয়া ঘটাবে, জলের সাথে একটা লৌহ যৌগের বা চুনাপাথরের যৌগের একটা কি হবে? বিক্রিয়া হবে চুনাপাথর যৌগে। তখন কি হবে? যে ক্ষয় হয়ে যাবে, এই ক্ষয়টাকে বলা হবে দ্রবণ ক্ষয়। তোমরা যদি ভালো করে আরও বিষয়টা বুঝতে তাহলে বাড়িতে চুন দেখবে, চুন যে পান খাওয়ার জন্য যে চুনটা, সেই চুনটা বাজারে এরকম দড়া চুন পাওয়া যায়, তার মধ্যে জল দিয়ে দেখবে চুনটা কি হবে? গলে যাবে, অর্থাৎ ক্ষয় হয়ে গেল। এইটাই হলো কি? দ্রবণ ক্ষয়। আর বুদবুদজনিত ক্ষয়টা কি? বুদবুদজনিত ক্ষয় দেখবে প্রায়শ জলের মধ্যে বুদবুদ উঠতে থাকে। এই যে বুদবুদ, এর মধ্যে বায়ু আছে, এই বায়ুর দ্বারা যখন কি হবে? কোনো প্রস্তরখণ্ডে কি হবে? ভেঙে যাবে বা ক্ষয় হবে। কারণ বায়ু থাকবে, বুদবুদ উঠছে, ফাটল সৃষ্টি হবে, ফাটলওয়ালা কি বায়ু প্রবেশ করবে আর কি হবে? ভেঙে যাবে। এই যে প্রক্রিয়াটাকে বলা হবে বুদবুদজনিত ক্ষয়। আশা করি বুঝতে পেরেছ। আর একবার বলে দিচ্ছি, জলপ্রবাহজনিত কি? যে নদীর চলার পথে যদি কোমল শিলা থাকে এবং কি জলের স্রোতের জন্য কি হবে? স্রোতের মাত্রা তীব্রতার জন্য কোমল শিলাগুলো ক্ষয় হয়ে যাবে। এই ক্ষয় প্রক্রিয়াটা কি? জলপ্রবাহজনিত ক্ষয়। অবঘর্ষ প্রক্রিয়াটা কি? যে প্রস্তরখণ্ড বা নুড়ি থাকবে, সেটা কি নদীর গর্ভে বা পার্শ্বদেশে ক্ষয় করবে। এই যে প্রক্রিয়াটাকে বলে অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি? একটা বোল্ডার বা একটা নুড়িখণ্ড আরেকটা কি টোকাটুকি করে আঘাত করবে, এরপর হবে যে ক্ষয়টা হবে তাকে বলা হবে ঘর্ষণ ক্ষয়। দ্রবণ ক্ষয় কি? কোনো একটা অঞ্চলে চুনাপাথরযুক্ত অঞ্চল, যেখানে জলের ক্রিয়ার ফলে যে ক্ষয় সাধন ঘটবে তখন হবে দ্রবণ ক্ষয়। আর বুদবুদ ক্ষয় কি? যে বুদবুদ আকারে উঠতে থাকবে ফাটল বরাবর, এবং যেখানে বায়ু প্রবেশ করলে যদি প্রস্তরখণ্ডটা ভেঙে যায়, ওই যে প্রক্রিয়াটার মাধ্যমে ভেঙে যাবে তখন তাকে বলা হবে বুদবুদজনিত ক্ষয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসছি এই দিকে, যে এই যে দ্রবণ প্রক্রিয়া বহন কিভাবে করবে, নদীর বহন কার্য। আমরা ক্ষয় কার্য আলোচনা করলাম 5 প্রকার, এবং আমরা নদীর বহন কার্য সম্পর্কে যে 4 প্রকার সেই সম্পর্কে আলোচনা করব। তারপর নদীর দ্রবণ প্রক্রিয়াটা কি? আমরা দ্রবণ প্রক্রিয়া আমরা ইতিমধ্যে জেনেছি যে ক্ষয় হলো। এবার যে ক্ষয়জাত যে উপাদানগুলো হবে থাকবে, যে ক্ষয় হয়ে গেল যে ক্ষয়জাত উপাদানগুলো, সেগুলো কি নদীর জলের দ্বারা একটা জায়গা থেকে অন্য জায়গায় বহন হবে ওই ক্ষয়জাত পদার্থগুলো, তখন তাকে বলা হবে দ্রবণ প্রক্রিয়ার বহন ক্ষমতা ক্ষয় বা বহন প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়ার ক্ষয়টা কি? ক্ষয়জাত যে চুনাপাথরযুক্ত যে অঞ্চলে যে ক্ষয়টা হলো, ওই ক্ষয়জাত পদার্থ যখন জলের দ্বারা কি হবে? এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাবে, তখন তাকে বলে দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বহন। ভাসমান, সেই দেখো কথার মধ্যে রয়েছে ভাসমান, মানে কি? জলের দ্বারা ভেসে ভেসে টুকরোগুলো, নুড়ি কাকড় বালি কণাগুলো ভেসে যখন এক জায়গা থেকে অপর জায়গা যাবে। ধরে নাও যে এখানে আছে, এখানে নুড়ি কাকড়গুলো আছে, জল আসছে, তাহলে ভেসে গেলে কী হবে? এই কণাটা এইখানে চলে আসতে পারবে, এখানে আসবে। এই যে নুড়ি কাকড়গুলো ভেসে ভেসে গেল জলের দ্বারা, তখন তাকে বলা হবে ভাসমান প্রক্রিয়ায় বহন। ভাসমান প্রক্রিয়ায় বহন। লম্পদান কি? লম্পদান প্রক্রিয়া লাফিয়ে লাফিয়ে যাবে। এখানে বোল্ডারখণ্ডগুলো পড়ে আছে, জলের তীব্রতা স্রোত বসে এখান থেকে লাফ দিয়ে এখানে চলে গেল, এই কণাগুলো আবার লাফিয়ে লাফিয়ে যখন একটা কণা তার একটা কণার দিকে চলে যাবে জলের সাথে মিশে, তখন তাকে বলে লম্পদান প্রক্রিয়ায় বহন। মানে লাফিয়ে লাফিয়ে যখন ওই যে ক্ষয় হলো, ক্ষয়জাত উপাদানগুলো যখন ওই স্থান থেকে অন্য স্থানে চলে যাবে লাফিয়ে লাফিয়ে, তখন তাকে বলা হয় লম্পদান। আর ভাসমানে কি? ভেসে ভেসে জলের দ্বারা ভেসে ভেসে যখন যাবে তখন তাকে বলে ভাসমান প্রক্রিয়ায় ক্ষয়, ভাসমান প্রক্রিয়ায় বহন। আর লম্পদান কি বললাম? যে লাফিয়ে লাফিয়ে যখন জলের স্রোতে মিশিয়ে লাফিয়ে লাফিয়ে যাবে তখন তাকে বলে লম্পদান প্রক্রিয়ায় বহন।
আকর্ষণ প্রক্রিয়া কি? আমি এখানে আকর্ষণ প্রক্রিয়াটা অনেকটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি লিখেই দিয়েছি যে স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে বোঝা হিসাবে যখন অন্যত্র নুড়ি কাকড়গুলো বাহিত হবে। কি আকর্ষণ? কি স্রোতের টান, যে ওই যে নদীর জল যখন স্রোতের একটা টান থাকবে, সেই স্রোতের টানে যখন নদীর তলদেশ দিয়ে বোঝা আকারে নুড়ি কাকড়গুলো কি হবে? অন্যত্র বাহিত হবে বা আকর্ষিত হবে, তখন তাকে বলে আকর্ষণ প্রক্রিয়া বা আকর্ষণ বহন প্রক্রিয়া। তাহলে কি দ্রবণ প্রক্রিয়া কি বললাম? যে চুনাপাথর অঞ্চলে যে বিক্রিয়াটা ঘটবে, বিক্রিয়ার ফলে যে চুনাপাথরের যুক্ত টুকরো বালিকণা থাকবে বা লৌহ উপাদান হোক বা চুন জাতীয় উপাদান হোক, যে উপাদানগুলো থাকবে, দ্রবণগুলো থাকবে, সেইগুলো যখন কি হবে? অন্যত্র জলের দ্বারা বাহিত, তখন তাকে দ্রবণ প্রক্রিয়ার বহন বলবে। মানে অন্যত্র চলে যাবে, বহন করে নিয়ে যাবে জলটা। ভাসমান কি ভেসে ভেসে যখন ওই নুড়ি কাকড়গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তখন তাকে ভাসমান প্রক্রিয়ায় বহন হবে। লম্ফদান কি? লাফিয়ে লাফিয়ে যাবে, যে কণাগুলো থাকবে স্রোতের কারণে বা জলের তীব্রতার কারণে এক স্থান থেকে অন্য স্থানে কি লাফিয়ে লাফিয়ে যখন যাবে, যদি এরকম হয় যে এই স্থানে ছিল, এখান থেকে লাফিয়ে এখানে গেল, এখানে গেল, এই যে লাফিয়ে লাফিয়ে গেল জলের তীব্রতার জন্য, তখন তাকে বলা হবে লম্ফদান। আকর্ষণটা কি? আকর্ষণ স্রোতের টানে কি নদীর তলদেশ দ্বারা বোঝা আকারে যখন যাবে, তখন তাকে বলা হবে হলো আকর্ষণ। আশা করি বুঝতে পেরেছো সব। আর একবার বলে দিই, নদীর যে প্রক্রিয়া, দুটো প্রক্রিয়ার মাধ্যমে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্য করে থাকে। ক্ষয় কার্যের ফলে 5টি প্রক্রিয়া, আর বহন কার্য হলো 4টি প্রক্রিয়া। ক্ষয় কার্যের যে 4টি প্রক্রিয়া কি? জলপ্রবাহজনিত ক্ষয় জলের দ্বারা, অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ আর বুদবুদজনিত ক্ষয়। আর ওদিকে বহন কার্যের কি? দ্রবণ প্রক্রিয়ায় বহন করবে, ভাসমান প্রক্রিয়া বহন করবে, লম্ফদান প্রক্রিয়া বহন করবে এবং আকর্ষণ প্রক্রিয়া বহন করবে। আশা করি আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নদীর ক্ষয় কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবে। আজকে এই পর্যন্তই, নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো।